খাতাগুলো আগামী ক্লাসে সাইন করে দেখাবো, ভুলে যাব না। কিসের? হ্যাঁ, কোন পরীক্ষার গো? এই পরীক্ষা চ্যাপ্টার শেষ? ওটা না অনেক দিন আগে, তোমাদের কানে না জং পড়ে গেছে, বলে বলে আর হয় না। লজ্জা করে না? 5-এ 1 পর কত বলো? হ্যাঁ, লজ্জা বলে কিছু আছে? দিনে 1 বেলা ভাত খাও না 4 বেলা খাও? 3 বেলা খাও, তাই তো? কম করে বললেই তো হয়, দিনে 1 বেলা খেতে দিলেই তো হয়। 3 বেলা খাওয়ার কি আছে? 3 বেলা খাও না, তাহলে খাওয়াই না, বন্ধ করতে। খাওয়া স্নান এসব বন্ধ, জামা প্যান্ট সব বন্ধ করে দাও। তার মানে কুড়ে তুমি। খুব ভালো হয়েছে। পেজ নাম্বার বলো। কি আচ্ছা 117। হ্যাঁ, বি থেকে শুরু করি। আচ্ছা, এখানে বিয়ের গুলো থেকে শুরু করব। আচ্ছা, আগের দিন আমরা আবৃত দশমিক কয়েক ধরনের হয় সেটা শিখেছিলাম। তাহলে আবৃত দশমিক সংখ্যা কত ধরনের হয় আয়ুষী? আবৃত দশমিক সংখ্যা কত প্রকার হয়? বলো বলো। আয়ুষী বলো, কে পারবে? বলো সায়ন, বলো। মিশ্র আবৃত, ঠিক। তাহলে শুদ্ধ আবৃতর বৈশিষ্ট্য হচ্ছে কি, দশমিকের পরের সংখ্যার মাথাতেই পৌনঃপুনিক থাকলে সেটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। আর যদি দশমিকের কয়েকটা সংখ্যা বাদ দিয়ে তারপরে সংখ্যাতে পৌনঃপুনিক থাকলে সেটা মিশ্র। দশমিকের পরের সংখ্যার মাথা থেকে শুরু হলে শুদ্ধ, দশমিকের পরে কয়েকটা সংখ্যা, একটা বা কয়েকটা সংখ্যা বাদ দিয়ে তারপরে যদি পৌনঃপুনিক শুরু হয় সেটা তাহলে মিশ্র। মিশ্র বা মিশ্র যা বলবো। বিয়েরটা বলেছে কি 34/510। তাহলে 34কে ভাগ করছি দশমিক দিয়ে শূন্য। আচ্ছা, একটা শূন্য দিয়ে কোনো কাজ হচ্ছে না, তাহলে একটা শূন্য বসিয়ে একটা শূন্য নিলাম। তাহলে 34কে 510 দিয়ে ভাগ করবো, আর 5 6 30। তাহলে 510কে 6 দিয়ে করলে 6 0 0 6, 5 6 30, 3060। 7 দিয়ে করলে 5 7 35, বেশি হয়ে যাচ্ছে তাই না? তাহলে 6 দিয়ে করলে হচ্ছে 3060, শূন্য থেকে শূন্য গেলে 80, শূন্য থেকে শূন্য গেলে 0, 10 থেকে 6 গেলে 4, আর এখানে 3 নেমে গেল 340। তাহলে দেখো আগে আমাদের কাছে 340 ছিল, আবার 340। তাহলে দশমিকের জন্য ফ্রিতে একটা শূন্য পাবো, তাই তো? তাহলে আবার 6 দিয়ে 510কে গুণ করলে 3060, আবার সেটা গেলো 0 6 3 360, এই 0 4 340। তাহলে বারবার চলতেই থাকবে, তার মানে কি বারবার 6 আসবে। এটার মানে কি হলো যে 34/510 সমান সমান 0.06 এর মাথায় পৌনঃপুনিক। তাহলে এখন দেখো দশমিক সংখ্যার পরের সংখ্যাতেই কি পৌনঃপুনিক আছে? নেই। তাহলে এটা শুদ্ধ না মিশ্র? তাহলে কি লিখবো উত্তরে? কি লিখবো? 34/510 ইয়েস, ভগ্নাংশটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। আচ্ছা, এর পরের অঙ্কগুলো থেকে আমি শুধু মিশ্র অথবা শুদ্ধ লিখবো, বাদ বাকি কথাগুলো তোমরা নিজেরা লিখে নেবে। সম্পূর্ণ কিছু বুঝতে পারছো? একটু একটু বুঝতে পারছো নাকি? ঠিক আছে। সি এর টার্ম
52/41। আচ্ছা, যারা যারা করে আনোনি তারা কিন্তু প্রথম থেকে টুকবো, আমি কিন্তু বলতে পারবো না বারবার যে টোকো গো, ও কথা জন্য না হয়, নিজেরা টুকবা। আচ্ছা, তাহলে 41 একে 41 বিয়োগ করলে 11.0 110। তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, এখানে 11 আছে, তাহলে 2 দিয়ে করি। 2 একে 2, 4 দুগুণে 8, 3 4 তো 12 হবে, তাহলে 2 দিয়ে করলেই হবে। 82, তাহলে 8 হলো, 10 হলো, 2 হলো 28, দশমিকের জন্য 0। 4 7 28, তাহলে 41কে 7 দিয়ে করে দিকে, আশা করি বেশি হবে। বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 দিয়ে করবো। 6 কে 6, 4 6 24, 6 দিয়ে 10 কি করে আসে? 4 দিয়ে, 4 আর 3 7, 10 ইয়েস 340 আছে, তাহলে 4 ঘরের নামটা বললে 4 নং 36। আচ্ছা, তাহলে 4 8টা 32, তাহলে 41কে 8 দিয়ে করি। 8 একে 8, 4 8টা 32, 3 2 8, তাহলে 8 দিয়ে করলে 328, তাহলে পড়ে থাকলো 2 আর এখানে 1 12। তাহলে দশমিকের জন্য ফ্রিতে 0 পেলাম 120। আমরা জানি কি 3 4 12, তাহলে 3 দিয়ে যদি করি, 3 একে 3, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে করব। 2 দিয়ে করলে কত? 82 82। তাহলে থাকছে কত? 8 11 3 38 দশমিক দিয়ে 0 380। না না, সে হলে কি হবে, এই সংখ্যা সেম থাকতে হবে, বুঝতে পেরেছো? এই সংখ্যায় 380 আগে কোথাও আছে কিনা দেখো, নেই, তাহলে আবার করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে 2 দিয়ে হলো কত? 82 380, 4 ঘরে নামতে বললে 4 8টা 32, 4 নং 36, 9 দিয়ে করি। 41কে 9 দিয়ে, 9 কে 9, 4 নং 36, তাহলে 9 দিয়ে করলে 3 6 9, পড়ে থাকলো কত? 1 1, এই দেখো 11, এই দেখো 11 হয়ে গেছে। তাহলে এবার দশমিকের জন্য ফ্রিতে 0 দরকার নেই আমাদের। তাহলে এখন বলো তো 11টা কখন এলো, মানে 11কে কত দিয়ে ভাগ করলাম? 82, তাহলে 41 দুগুণে 82, তার মানে কি 2 থেকে আবার রিপিটিশন চালু হবে, তাই তো? হ্যাঁ, তাহলে 2 থেকে কত রিপিটিশন? 9 পর্যন্ত রিপিট হবে। তাহলে আমরা কি লিখবো? অতএব 52/41 সমান সমান 1.26829। তাহলে 2 এর মাথায় পৌনঃপুনিক থেকে শুরু করে 9 এর মাথায় পৌনঃপুনিক, কারণ কি এই 5খানা সংখ্যায় বারবার রিপিটেশনে আসবে। তাহলে এটা সম্পূর্ণ বলবা শুদ্ধ না মিশ্র? দশমিকের দেখো পরের সংখ্যার মাথাতেই পৌনঃপুনিক শুরু হয়েছে, তাহলে এটা শুদ্ধ। ওইটা দেখো দশমিকের পরের সংখ্যা 0 ছিল, তার মাথাতে পৌনঃপুনিক নেই, তারপরেরটাই, তাহলে ওটা মিশ্র। তো উত্তর হচ্ছে কি? মিশ্র। ও সরি, শুদ্ধ শুদ্ধ শুদ্ধ। সম্পূর্ণ তুমি শুদ্ধ বলেছিলে না মিশ্র বললে? মিশ্র বলেছি, শুদ্ধ হবে ওটা। দশমিকের পরের সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকলে শুদ্ধ। এই সাইডটা মুছে দিলাম। ডি এরটা, ডি এরটা বলেছে যে 15/13, তাহলে 15 থাকলো ভেতরে, 13 একে 13, পড়ে থাকলো কত? 2 দশমিক দিয়ে 0, 13 একে 13, পড়ে থাকলো 7, 5 13 65, পড়ে থাকলো 5 দশমিক দিয়ে 0, 4 13 52, 3 13 39, পড়ে থাকলো 11 দশমিক দিয়ে 0, 7 13 91, 8 13 104, তাই তো? পড়ে থাকলো কত? 6 দশমিক দিয়ে 0, 4 13 52, পড়ে থাকলো 8। দশমিকের জন্য ফ্রিতে 0, 80 কি কোথাও আছে? নেই। আচ্ছা, 6 13 78 78, পড়ে থাকলো 2, এই দেখো 2 চলে এসছে, চলে এসছে না 2? তাহলে 2টা কখন এলো? এই 1-এর জন্য 13 কে 13 নিচ্ছি না, তাহলে কি এই 20-র পরে আমি আবার 13 কে 13 নেবো,
তাহলে আমার রিপিট হবে 1 থেকে কত পর্যন্ত, 6 পর্যন্ত। ইয়েস, তাহলে কি লিখবো? অতএব 15/13 সমান সমান, আচ্ছা এটা ভাগ করতে কে কে পারিনি বলো তো? কে কে জন্য বলো আমি বাড়িতে পারিনি? তুমি পেরেছো? তুমি ভাগ করতে পারোনি? বলে মনোবল ছিল না। বড় হয়েছে যাচ্ছে বলে, হ্যাঁ দেখছি তো, ঠিক আছে 2-1টা করেছো ভালো। চেষ্টা করতে হতো, তুমি তো পারতে চেষ্টা করলে। যেমন সায়নীও পারতো কিন্তু ও করে আনেনি। সায়নী কটা চেষ্টা করেছো গো? ঘাড় নেড়ে দিল একবার। বলো সায়নী এটা শুদ্ধ না মিশ্র? কেন গো? ঠিক বলেছো। হয়নি এখনো? তাদের আইসি করে এনেছো? বাহ। যারা যারা পারো পরেরগুলো করো, যারা করে আনোনি আজকে তো তোমার সঙ্গে এই সুজয় এই 7 থেকে বইটা দাও তো। যা বাইরে চলে যাচ্ছে সম্পূর্ণ টোকা হয়ে গেছে এই সেটটা। অঙ্কর ক্যালকুলেশন গুলো একটুখানি বড়। অঙ্কের ক্যালকুলেশনই তো তোমাদের সুযোগ দেয় অঙ্কের সঙ্গে বেশি সময় কাটানোর। ইয়েরটা 4/7। ফ্যানটা মনে হচ্ছে আরেকবার বন্ধ করতে হবে, কারণ এত গল্প হচ্ছে তো। জানি না, আমি গল্প পেলেই বন্ধ করে দেবো। বলো বলো। ও ও বলিনি কি? হ্যাঁ বলো।
20 20 ফার্স্ট সেকেন্ড বলে কিছু নেই, যে কোনো একটা অংশের থেকে কাট হতে পারে। ধরো 8, ধরো এখানে 8 তো, এবার 8 কার জন্য এসেছে তাহলে এই দাঁড়াও, 1 এর জন্য এটা, 1 এর জন্য এটা, 5 এর জন্য এটা, 3 এর জন্য এটা, 8 এর জন্য এটা, তার মানে এটা, বুঝতে পেরেছো তো? না এটা তাহলে হঠাৎ করে 110 এর পরে হিসাব করতে করতে আবার 110 আসতে পারে, তখন তাহলে পৌনপুনিক বসবে 8 এর মাথা থেকে, ঠিক আছে? এটা জোরে বললে খুব ভালো হয়। আলাদা আলাদা কারণে আছে, 20 নিচে তার বিয়োগ হয়েছে। কি অঙ্ক? এই অঙ্কটা মিলিয়ে নাও, করে নি আগে। আমাকে একটু করতে দাও, 4 7 8 জানলে আমি নিজেই বুঝতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, পড়ে থাকলো 4। দেখো 4 আগে আমাদের কোথায় আছে? তো ফার্স্টেই 4 আছে, ফার্স্টেই 4, তার মানে কি 5 এর মাথা থেকেই আমাদের কি হবে? পৌনপুনিক শুরু হবে। হ্যাঁ রাখতে হবে। আচ্ছা তাহলে অতএব 4/7 = 0.57142 তাহলে পৌনপুনিকটা কিন্তু 5 এর মাথা থেকে শুরু হবে, কারণ দেখো 40 কিন্তু একদম ফার্স্টে আছে, ফার্স্টে আমরা 5 দিয়ে ভাগ করেছিলাম। হ্যাঁ তোমার কি মিলেছে? শুধু 5 না, 5 থেকে 8 পর্যন্ত। কেন? মানে সে তো বুঝলাম, 40 আছে তো, এই তো 40, ওই যে 40, খেয়াল করো নি? ও মানে আরেকটা ঘর বেশি করে বলেছো। হ্যাঁ হ্যাঁ এটা শুদ্ধ হবে, ঠিক বলেছো, তুমি ঠিক করে নাও। এই সুদীপ্ত হাত পা তুলে বসে থেকো না, একটু হাত চালিয়ে করো সম্পূর্ণ। আচ্ছা ই এর পরে এফ, আচ্ছা এফ এরটা বলেছে 6/7 0.0 7 8টা 5 10 6 পড়ে থাকলো কত? 4 0.0 7 না 7 দুগুণে 14। এর তাড়াতাড়ি হয়ে গেল, দেখো 6 চলে এলো না, চলে এলো, তার মানে কি আবার এরপরে 7 8টা 56 হবে, তাই তো? তাহলে অতএব কি দাঁড়ালো? 6/7 ছিল, 7 8টা 56, 40, 7 দুগুণে 14, 6, ঠিকই তো আছে। ও 40, আচ্ছা আচ্ছা, আমাদের 20 ভেবেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাও দাও দাও। 5 7 35 পড়ে থাকলো কত? 5 0 7 7 পড়ে থাকলো 1.0। 4 7 28 পড়ে থাকলো 2.0 20, এইবার মিলবে। 7 দুগুণে পড়ে থাকলো 6, তাহলে 6 ফার্স্টেও ছিল, তাহলে এবার 7 8 আবার সেই 56 হবে, তাহলে আমার 8 থেকে পৌনপুনিক হচ্ছে, তাহলে অতএব কথা না শুদ্ধ। হ্যাঁ তুমি বললে এটা শুদ্ধ হবে কিনা, ছেলেগুলো কথা না। ও কালকে থেকে কিন্তু প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আজকে থেকেই বলেছে, তবে আজকে যা আবহাওয়া সে তো মনে হচ্ছে হবে না। যাই হোক, না না ওই জন্য বলছি না, মানে এবার এই বর্ষাকাল পড়লে এবার মানে বর্ষাকালই চলবে, সুতরাং যখন পড়তে আসবো হয় রেনকোট অথবা ছাতা নিয়ে আসবো, না আনলেও চলবে, ভিজে ভিজে যাবো, ঠিক আছে? ভিজলে শরীর খারাপ করবে। আচ্ছা জিএরটা
ছেলেগুলো কত না এই চুপ টোকো তাই চুপ থাকো ও এটা তো একবারে হয়ে গেল দেখো ৮০ এসছে তাহলে আবার ৮ নং ৭২ হবে তাহলে উত্তর কি লিখবো ৮/৯ সমান ০.৮ ৮-এর মধ্যে দিয়ে পৌনঃপুনিক ও তাহলে এটা শুদ্ধ না মিশ্র শুদ্ধ দশমিকের পরে পৌনঃপুনিক চলেছে তাহলে এটা কি হবে শুদ্ধ এইচ ৫/১১ ৪৪ পড়ে থাকলো ৬ শূন্য ও আবার সেই হ্যাঁ এই তো তাহলে আবার ৫ চলে এসছে না তাহলে আবার কি দশমিকের জন্য ০ নেবো আচ্ছা ঠিক আছে তাহলে আবার সেই ৪ হবে তার মানে পেলাম অতএব হ্যাঁ ০.৪৫ ৪ আর ৫-এর মাথায় পৌনঃপুনিক তাহলে এটা উত্তর কি হবে শুদ্ধ হবে কারণ দশমিকের পরেই আমাদের পৌনঃপুনিক শুরু হয়ে গেছে এইচ আই আয়েরটা বলেছে যে ৭/১১ তাহলে ৭.০৬১১ ছেষট্টি পড়ে থাকলো কত ৪.৩৩ এ দেখো ৭ তাই না তাহলে আবার ৭০ করে আবার সেই ৬৩ হবে তাহলে অতএব ৭/১১ সমান ০.৬৩ ৬ আর ৩-এর মাথাতে আচ্ছা আয়ুষী কি আয়তো বুঝতে পারছো এটা এর বলো শুদ্ধ না মিশ্র বলো আয়ুষী শুদ্ধ না মিশ্র কেন কেন হোক না কেন কারণ কি হ্যাঁ ও বলবে ওটা আয়ুষী বলবে আয়ুষী বলো এটা শুদ্ধ কেন হ্যাঁ দিয়েছি তো ভিডিও পাওয়া দেখো আজকে ভিডিও খুব সহজ ইউটিউবে যাবা পরিষ্কার হিসাব সার্চ করবে SSCCDC চ্যানেল চলে আসবে এগুলা আরাম একটা এসএস লেখা থাকবে ওর মধ্যে চাপ মারবা দেখবা চলে আসবে হোম শর্টস ভিডিওস ছোট হাতের বড় হাতের মাঝের হাতের যে কোনো হাতের লিখবা না কিছু দিতে হবে না এইটা হ্যাঁ এবার ভিডিওসে যাবা ভিডিওসে তো পর্বত থাকবে ক্লাস 6 আসবে না কেন সব আসবে SSCCDC তুমি আমি বলছি হয় পুরোটা ছোট হাতের করবো না পুরোটা বড় হাতের করবো তো আসবে SSCCDC লিখলে আসবে এটা মৌচাক হ্যাঁ এই শোনো শুদ্ধ আর মিশ্রটা একটু বলে দিই বলো এই বাকিরা শুনবা কৃষ্ণ বলছে বলো ছাগল দুটো মাথায় হবে কারণ দুটো সংখ্যা রিপিট হচ্ছে এই শোনো শুদ্ধ মানে হচ্ছে দেখো দশমিকের পরের যে সংখ্যাটা আছে ৬ এর মাথা থেকে পৌনঃপুনিক শুরু হয়েছে না এটাকে বলবো কি শুদ্ধ হয়েছে কিন্তু যদি এরকম হতো ০.৬৩ই আছে পৌনঃপুনিকটা মনে করো ৩-এর মাথা থেকে শুরু হচ্ছে তাহলে এটা হচ্ছে মিশ্র মানে মানে ৩-এর মাথা থেকে শুরু হচ্ছে মানে কি মনে করো ৬-এর পরে আমরা ভাগ করে পাচ্ছি কি বারবার ৩ ৩ ৩ ৩ এরকম রিপিট আসছে তাহলে পৌনঃপুনিকটা ৩-এর মাথাতে বসবে নিশ্চয়ই বলতে পারলাম তাহলে দশমিকের পরের সংখ্যার মাথাতে কি পৌনঃপুনিক বসলো না তাহলে এটা মিশ্র ঠিক আছে পাশাপাশি থাকলে কোনো সমস্যা নেই সেটা থাক দশমিকের পরের থেকে শুরু হলে শুদ্ধ দশমিকের পরের সংখ্যা থেকে না শুরু হলে সেটা মিশ্র সে দুটো থাকুক 10টা থাকুক কোনো বিষয় না ঠিক আছে
আচ্ছা যে 3/13, এই 3/13 কি বড় হবে? 3/13 কি বড় হবে? বলছি কেন বড় হবে? কি হলো? এটা ভুল হলো। পর 30 আছে, 13 দুগুণে 26, কি সমস্যা? এই বড় হবে, এটা ধরবে না। সেমই তো করবো এই সাইডে। আচ্ছা সায়নী, বাড়িতে পড়তে বসো কোন জায়গায়? বাড়িতে পড়তে বসো তো? কোথায় বসো? ঘরের কোথায়? মানে কারো চেয়ার টেবিল থাকে তো, খাটে থাকে। আচ্ছা তুমি? ও পড়তে বসেই না। তুমি কোথায় বসো? সামনে খাটে, টেবিলে, চেয়ারে, বেঞ্চে, গাছের মাথায়? খাটে বসো। ওই জন্য তোমাদের অভ্যাসগুলো খারাপ হয়ে গেছে। শক্ত জায়গায় পড়তে বসবা, নরম জায়গায় না। বুঝতে পেরেছো? শক্ত জায়গায়, আরামদায়ক জায়গায় পড়তে বসবা না। হ্যাঁ, আরামদায়ক জায়গায় বসলে পড়ায় মন লাগবে না, ঘুম পাবে। তুমি তুমি কোথায়? তুমি কোথায় বসো? খেয়েছে রে। অঙ্কে আছে যে, জিজ্ঞাসা করিনি, চুপ। যে যেটা হচ্ছে 3/13, এই কথা না। 13 দুগুণে 26, পড়ে থাকলো কত? 4, দশমিকের জন্য 0, 3 39, পড়ে থাকলো 1, দশমিকের জন্য 0, কাজ হচ্ছে না, এটা 0 নিলাম। 7 নেবো, 7 91, পড়ে থাকলো কত? 9, দশমিকের জন্য 0, 6। বসছো কেন ওখানে? চাপো 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 চাপো। এমা কথা শোনে না। 9, হ্যাঁ 9 এবং 117, 13, এই 13 না 3 হবে। ও 30 চলে এলো আবার, তাই না? এই চুপ চুপ চুপ। এ দেখো আবার 30 চলে এসছে না? তার মানে কি আবার এই 2 থেকে 9 পর্যন্ত 15 বনি। বলো শুদ্ধ। আয়ুষী, ঠোকা হয়েছে? তাদের ঠোকো। আর বাকিরা? বাকিটা চুপ করে থাকো। কে? ও তার মানে কি এই এই 100টাই বারবার রিপিট হচ্ছে, তার মানে কি 6 বারবার রিপিট হচ্ছে। তাহলে কি লিখবো অতএব? এই দেখো এটা মিশ্র কেন বলো তো? দশমিকের পরের সংখ্যা দেখো 2, তার মাথায় কি পৌনঃপুনিক হচ্ছে না? তার পরের সংখ্যা থেকে হচ্ছে, তাহলে এটা কি মিশ্র। আচ্ছা লাস্ট অঙ্ক এল।
আসছে ভালো করে দেখে নি না কি এই লিখে দাও হ্যাঁ আচ্ছা আহারে 8 15 100 ও হ্যাঁ বড় করে রাখ মানে একটু ঘুরিয়ে দাও হ্যাঁ এটা এই লাইনে 6 15 আবার তাই আবার 6 আসবে। ইয়েস মানে এটাও মিশ্র মানে এটাও মিশ্র তো অল্প হয়েছে কমপ্লিট ও কিবার করে ও তো দেখি পড়ো না ও দাদা ওইটা কোন কোন অনেক তুলা শিখালে এই গেমের শিখালে আরে শেখানোর সময় আসছে দাও। এর সময় খারাপ কোন অনেক বড় সময় আনা সেই দিলি তুই কি ওয়াও ওয়াও মানে ছিলিস না হ্যাঁ শেষ। কোনটা তার ও আচ্ছা হুম করবো করবো করবো। আচ্ছা 10.3 কোথায় আছে গো? ও হ্যাঁ ওটা করবো 119 পেজে বার করো। হ্যাঁ বলো। আচ্ছা সবার প্রথমে 119 পাতা বার করো। 119 পাতার মাঝখানে কৃষ্ণ আর রাতুল কি হচ্ছে? হ্যাঁ দেখো ওসব কথা বলে লাভ নেই, ঠিক আছে? দেখো নিচে করে 10.3 যে অঙ্কগুলো আছে না, 5টা মতো অঙ্ক আছে, সব কটার নিচে একটা এবিসিডি লিখে নাও। লিখেছো? ই পর্যন্ত হবে। আয়ুষি লিখে নিয়েছো? বাহ। শোনো এবার আমরা দশমিক তোলা শিখবো। এই শোনো দশমিক তোলার দুটো নিয়ম আছে, দশমিক তোলার দুটো নিয়ম আছে, দুটো আলাদা আলাদা নিয়ম, ঠিক আছে? আমরা একটা নিয়ম শিখবো তাহলে দুটো হয়ে যাবে, আমরা দ্বিতীয় নিয়মটা শিখবো। বই লেখার দরকার নেই, শোনো আমি নিয়মটা বলি। ধরো একটা সংখ্যা আছে মিশ্র আকারে, মিশ্র না মানে পৌনবণিকে আছে এ দিয়ে, 0.5 মাথায় পৌনবণিক আছে, হয়ে গেছে? তাহলে এটা শুদ্ধ না মিশ্র? এটা শুদ্ধ না মিশ্র? শুদ্ধ। তো সে যাই হোক, শুদ্ধ হোক মিশ্র হোক, আমরা তো মাথা কাটাবো না। আমরা সবার প্রথমে একটা বাই চিহ্ন দেবো না, পরে ঢুকবো, আসবো আসবো। সবার প্রথম নিয়ম, দশমিক নেই মনে করে যে সংখ্যাটা হবে সেটা উপরে লিখবো। তো দশমিক নেই মনে করে কত হচ্ছে? 5। তারপরে বিয়োগ দেব, বিয়োগ দেওয়ার পরে পৌনবণিক 5-এর মাথায়, তাহলে পৌনবণিকের আগে কটা সংখ্যা আছে? আসবো, একটাও নেই, 0 আছে, তাই তো? তাহলে আমরা বিয়োগ লিখবো 0। এখন এটা দ্বিতীয় সংখ্যা, যেটা থাকতো সেটাতেই বিয়োগ হতো। আচ্ছা এখন পৌনবণিক কটার মাথায় আছে? তাহলে একটা নয়, দশমিক আর পৌনবণিকের মাঝখানে কোনো সংখ্যা আছে কি নেই? মানে আসবো আসবো, মানে এটা নিয়ম, যতগুলোর মাথায় পৌনবণিক থাকে নিচে ততগুলো 9 বসাতে হয়, এটা নিয়ম।
আচ্ছা এবার শুনবা, শূন্য আর পাঁচের মাথাতে পৌনঃপুনিক আছে, সরি দশমিক, তারপরের সংখ্যা 5 এর মাথাতে পৌনঃপুনিক আছে, দশমিক আর এই 5 এর মাঝখানে আর কোনো সংখ্যা আছে? নেই, তার মানে 9 এর পাশে কোনো শূন্য বসবে না। তাহলে আমরা পেলাম কত? 5/9। একটা কথা বলো, ওখানে যদি দশমিক আর পাঁচের মধ্যে কোনো সংখ্যা থাকতো, তাহলে কি 9 এর পাশে কি শূন্য বসতো? শূন্য বসতো। আমাদের মাথায় যদি কোনো পরীক্ষা না থাকতো, যদি 9 0.9 5 দাঁড়াও, আসি 0.9 5 মাথায় পৌনঃপুনিক আছে, এমন একটা সংখ্যা বলছো তো? তাহলে নিয়ম সেম, দেখো নিয়মে কোনো হেরফের হবে না। দশমিক নেই মনে করে সংখ্যা, তাহলে 95 উপরে বসালে, বিয়োগ চিহ্ন দিলে। এখন এখন এই পৌনঃপুনিক সংখ্যা লাস্ট 5 মাথায়, তাহলে 5 আগে যতগুলো সংখ্যা আছে সেটা বিয়োগ, শূন্য নয় মানে কি 9ই হলো। এবার নিচে চলে আসবো, পৌনঃপুনিক কজনের মাথায়? একটা, তাহলে একটা 9 বসলো, দশমিক আর এই পৌনঃপুনিকের সংখ্যার মাঝখানে একটা সংখ্যা আছে না, তাহলে একটা শূন্য বসবে। আগেরটা রেটে সেমই বললাম তো। আমি পরের অঙ্কটায় আছি, অঙ্ক করতে করতে বুঝে যাবা এরকম। ইয়েস। আচ্ছা আমি 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 তোমাকে বলছি, শোনো একটা কাজ করি, এইখানে স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করতে থাকি, এরপরে এই ধরনের অঙ্ক আছে, ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ই এর অঙ্কটা দেখো, এই ই বলো। না, পৌনঃপুনিক কটার মাথায় আছে? তার নিচে দুটো নয় হবে। এটা শূন্য লিখেছো না 9 লিখেছো? আমার তো হচ্ছে ভি লিখেছো। লাথি মারো, মানুষকে লাথি মারা মানে ভগবানকে লাথি মারা, ছি, তুচ্ছ নারী। 9 গুলো ওরকম করে লিখো কেন? 9 নিচে টেনে রাখবা, এ তাকাও, এরকম করে তুলে দাও কেন? এটাকে বলে ওই সৃজিতা 9 লিখে। এই হয়ে গেছে। এই শোনো, এই শোনো, দেখো এখানে ই এর অঙ্কটা দেখো আছে 0.512 এর মাথায় পৌনঃপুনিক। তাহলে নিয়মের প্রথম, এই নিয়মের সবার প্রথমে কি আছে? দশমিক নেই মনে করে, দশমিক আর পৌনঃপুনিক নেই মনে করে সংখ্যাটা বসাবো। তাহলে এখানে কত হবে? 512 হবে। তারপরে বিয়োগ চিহ্ন দেবো। ডান দিকে না না, বাঁ হাতে পৌনঃপুনিক সবার লাস্টে 5 মাথায় আছে, তাহলে 5 এদিকে আর কোনো সংখ্যা নেই মানে শূন্য বসাবো। ওকে, নিচে পৌনঃপুনিক কটার মাথায় আছে? একটা, দুটো, তিনটে। ব্যাপারটা হচ্ছে বলবো যে হ্যাঁ আমার তো দুটো সংখ্যার মাথায় আছে, না, বিষয়টা হচ্ছে কি এখানে 5 মাথায় আর 2 মাথায় পৌনঃপুনিক আছে মানে কি 5 1 2, 5 1 2 মানে বারবার 512 এই সংখ্যাটা রিপিটেশনে আসবে। বুঝতে পেরেছো? বুঝতে পারোনি? একটু আগে যে ভাগ অঙ্কগুলো করলাম, যেমন এই অঙ্কটা দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো দেখো বারবার 100 চলে এসছে, মানে 6 15 90, বারবার 6 15 90 আসবে, তো রিপিটে কে আসছে? 6 আসছে। এর আগে দেখো কিছু অঙ্ক করেছি যার দুটোর মাথায় পৌনঃপুনিক বসানো আছে, দেখো আছে না? সেই এগুলোর মানে যখনই, শোনো, যখনই কোনো ভাগ অঙ্কে এই দুজনের মাথায় পৌনঃপুনিক আছে, এর অর্থ হচ্ছে, এটার অর্থ হচ্ছে 0.512 512 512 512, মানে ভাগ যদি আমি বারবার করি তাহলে 512 512 512 মানে বারবার 512 রিপিটেশনে আসবে। বলতে বললাম যেহেতু এই 5 1 2 এই সংখ্যাটা রিপিটে আসছে, তাই আমরা 5 আর 2 এর মাথাতে পৌনঃপুনিক বসাবো, মানে 5 থেকে 2 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে ততগুলো প্রত্যেকটা সংখ্যা আমাদের রিপিটেশনে আসবে। বুঝতে পেরেছো? তাহলে হিসাব মতো আমাদের কটা সংখ্যা রিপিট হবে বারবার? এই অঙ্কের 3টে, তাই 3টের মাথায় কি হবে? 9 হবে। শূন্য কোথা থেকে আসবে? এই এদের না হবে না।
হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলো। আচ্ছা কি, তুমি এগিয়ে বসো, একটু এগিয়ে বসো, এগিয়ে বসো। হ্যাঁ বাস। কোথায় যাবা গো, কেন যাবা গো, দাঁড়াও। আচ্ছা এখানে নিচে 3টে নয় হবে কিনা এটাই তো প্রশ্ন। তাহলে আগের বারটায় 0 কখন বলেছিলাম আর 9 কখন বলেছিলাম, বলেছিলাম যে যতগুলোর মাথায় পৌনপুনিক ততগুলো নয়। এখানে কটা সংখ্যার মধ্যে পৌনপুনিক আছে, তাহলে একটা নয়। এখানে কোনো এবার এই পৌনপুনিকের সামনে কোনো সংখ্যা আছে, নেই, তাহলে 0 হবে না। এখানে দেখো এই যে পৌনপুনিক আর দশমিকের মাঝখানে কোনো সংখ্যা আছে, পৌনপুনিক আর দশমিকের মাঝখানে কোনো সংখ্যা আছে, তাহলে এখানে 0 হবে না। যতগুলোর মাথায় পৌনপুনিক ততগুলো নয়, তাহলে 512 বাই 3টে নয়। নিশান খাতা দাও, খাতা দাও দেখি কি বলছে, বই দেখাতে হবে না। হ্যাঁ ঠিক আছে, কই দেখি, ওরে সাবাস। ওকে, এই বলো 512। এই বলছি যে শোনো একটা কথা বলি, যারা যারা বকতে চাও না চলে যাও, আমি এর পরে আমি আবারও বলছি, যার মুখে হাসি দেখবো আর যে দেখবো গল্প করছে তাকে বাড়ি পাঠিয়ে দেবো, আমি রাখবো না এই লাস্ট মুহূর্তে। কারণ যারা বুঝতে, আমার গলায় অত জোর নেই যে আমি চিল্লাবো চিৎকার করে করে। সুজয়দের বাড়ি থেকে শুনে যাই, ওর মা বলে যে এত জোরে চিল্লানোর কি আছে পড়ানোর সময়, হ্যাঁ? আর এখানে ক্লাসে অত চিল্লাতে হবে কেন আমাকে? হ্যাঁ তোমার কথা তো থাকবে, কথা তুমি কখন বলছো না বলো তো, হয় আমার সঙ্গে কথা বলছো না এদের সঙ্গে কথা বলছো, চুপ করে থাকতে পারো না 2 মিনিট? কেন এখন অঙ্ক কিসের, তো এতক্ষণ তো গল্প করছিল, গল্প করো, বন্ধুকে জিজ্ঞেস করো না। 8 ঘন্টার মধ্যে 4 বার বকতে হয় এদের, মানে বাচ্চা আছে ছোট্ট কচি, হেসে নাও একটু, হেসে নাও, দাঁত বার করে, লজ্জা তো নেই কিছু, বলো। না, 0 বসার ঝামেলাটা পরের অঙ্কে আছে, দেখাচ্ছি, পেজ নাম্বার 120। ও আচ্ছা, এই অঙ্কটা একটা জিনিস বাকি আছে। আচ্ছা 5 আর 1 যোগ করলে 6 আর 2 এ 8, তার মানে কি 3 দিয়ে আর 9 দিয়ে কিছু দিয়ে ভাগ করা যাবে না? 5 আর 1 এ 6 আর 2 এ, ব্যাপারটা যে নিচে তো 999 আছে, উপরে পাশাপাশি কাটাকুটি কি যাবে, যাবে না, ওটা বলছি। তাহলে এটাই উত্তর আমার, কাটাকুটি গেলে কাটাকুটি করতে হবে। হ্যাঁ, বাড়ি কাজ লেগে বাড়ি চলে যাও, ঝড় উঠে যাবে এবার। কি খুলে দেবো? ও হ্যাঁ 120 পেজে চলে আসে, একটা অঙ্ক করি আজকে, ছেড়ে দিই। হ্যাঁ এরপর জোরে ঝড় উঠে গেলে খুব মুশকিল। হ্যাঁ আজকে পরিবেশ ওটা থাক। পড়ে নিও। এই শোনো, পেজ নাম্বার 120, নিজে করি 100, নিজে করি 10.4। এখানকার দেখো যে যে সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলোর নিচে তোমরা আগে কোশ্চেনগুলোর নিচে এবিসিডি লিখে নাও। তুমি যদি না লিখতে পারো চুপ করে বসে থেকে লিখবা না, তুমি নিজে লিখছো না আর 5 জনের মাথার মধ্যে ঢোকাচ্ছ যে আমি লিখছি না, ভাই তুইও লিখিস না, চুপ থাকবা। নিজে উচ্চনে যাবা, 5 জনকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তো নিজে পারবে না চুপ করে বসে থাকবা, কাউকে বলার দরকার নেই, বুঝতে পেরেছো? উচ্চনে যাবা, একা যাবা, সবাইকে নিয়ে যাওয়ার দরকার নেই। তো তোমার এই কথাটা না আরো 5 জনের মাথার মধ্যে ঢোকাবে যে ও লিখছে না তাহলে আমি কেন লিখবো, কেন, কি দরকার আছে? পেজ নাম্বার 120, নিজে করি 10.4, এ বি সি ডি ই 5 নাম্বার দিয়ে নাও বরাবর। হ্যাঁ বলো, তাহলে 1 2 3 4 হলো, একটা করলেই হলো, ঠিক আছে। হ্যাঁ বলে ভালো, ও মানে পরের অঙ্ক, 5টা অঙ্ক আছে এখানে, পরের অঙ্ক। আমি এখানে এর অঙ্কটা করাবো না, এর অঙ্কটা খুবই সহজ। এখানে আমি করাবো যেটা হচ্ছে সেটা হচ্ছে ই এর অঙ্কটা, ই এর অঙ্কটাই গোলমাল আছে না, ঠিক আছে।
3.432 এখানে 3 আর 2 এর মাথায় পৌনঃপুনিক আছে। 3 এবং 2 এর মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে এখন এইটার পৌনঃপুনিক আমরা তুলবো কি করে? নিয়ম কি বললাম? প্রথম নিয়ম, আচ্ছা যদিও বইতে নিয়ম লেখা আছে, দেখো 120 পেজের মাঝখানে দেখো লেখা আছে, একটা নীল কালারের বক্স আছে, দেখো 120 পেজের মাঝখানে লেখা আছে না হেডিং এ, কিছু দেখলাম মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশের সময়, পেয়েছো না? লেখা আছে। তাহলে ওই 1 নম্বর পয়েন্টে কি লেখা আছে? প্রথমে সংখ্যাটির দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি লিখলাম, লেখা আছে না? তাহলে এই সংখ্যাটার দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটা লিখবো, তাহলে 3 4 3 2 হবে। তারপরের লাইন বলছে তারপর তার থেকে সুজয়ের বই খাতা কোথায়? কেন? বার করো। নির্লজ্জের মতো হাসছো কি করতে? হ্যাঁ, তারপরে বলেছে তার থেকে পৌনঃপুনিকের বাদিকের অঙ্ক বা অঙ্কগুলি বিয়োগ করো। তাহলে পৌনঃপুনিক আছে দেখো 3 থেকে, তাহলে তার আগে সংখ্যা কি হচ্ছে? 3 আর 4, তাহলে বাদ দেবো কত? 34 বাদ দেবো, দশমিক তুলে দিয়েছি। ইয়েস। এরপরে পৌনঃপুনিক কজনার মাথায় আছে? দুজনার, তাহলে দুটো নয় না, একটা শূন্য। শূন্য বসবে দেখো, দশমিক আর পৌনঃপুনিকের মাঝখানে কটা সংখ্যা আছে? তাহলে একটা শূন্য। ইয়েস, ওটাকে বলে দিই। 34 এখানে হচ্ছে, দেখো নিয়মটা হচ্ছে দশমিক নেই মনে করে সবকটা সংখ্যা লিখে ফেললাম, বিয়োগ চিহ্ন দিলাম। পৌনঃপুনিক লাস্ট 3 এর মাথায় আছে না, এই 3 এর বাঁ দিকে যতগুলো সংখ্যা সবগুলো লিখতে হবে। দশমিক ছাড়া 34। কৃষ্ণ বলো। দশমিক এবং পৌনঃপুনিক এর মাঝখানে যতগুলো সংখ্যা তার জন্য ততগুলো শূন্য। তুমি বলো। পরে ডান দিক বাদিক বলে বলো, খুব সুবিধা হয়। ডান দিক বাদিক বলবো তো, ডান দিকে না বাদিকের সংখ্যা? বাদিকে এগুলো এগুলো, ডান দিকে। হ্যাঁ বলো। না, 9 বসবে পৌনঃপুনিক যতগুলোর মাথায় আছে, দুটোর মাথায় পৌনঃপুনিক, তাই দুটো 9 আসবো না। দশমিকের মাথায় পৌনঃপুনিক হয় না, দশমিকের আগে পৌনঃপুনিক হয় না, মানে দশমিকের বাঁ দিকে, এদিকে পৌনঃপুনিক হয় না, যা হবে এদিকে হয়েছে। তাহলে এখন বিয়োগ করি। আচ্ছা ইজি, দেখো 3 4 3 2, তাহলে 32 বাদ দিলে 400, 2 বাদ দিলে 98, 3 3 9 8। এখন দেখো উপরে জোড় সংখ্যা, নিচেও জোড় সংখ্যা না, তাহলে কাটাকুটি যাবে। 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 1 থাকলো 9 19, 9 দুগুণে 18, 1 থাকলো 0 10, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 2 1 2, 1 থাকলো তাহলে 3 13, 6 দুগুণে 12, 13 থেকে 12 গেলে 1, 9 থাকলো 18, 9 দুগুণে 18, 1 18, 9 দুগুণে 18, 9 9 18, 6 এর আগে 7, 18 এর সাথে 25 যাবে না কাটাকুটি, তাহলে 1 6 9 9 বাই 4 9 5, 1 6 9 9 বাই 4 9 5। কি হয়েছে আয়ুষী? গরম তো লাগবে, এতক্ষণ মুখ চলছিল না? আমি একবার মুখ চালাইনি বাবা, যাই হোক। যে সংখ্যা দিয়ে যাবে যেতেই হবে, ভাগ করা যাবে, তাড়াতাড়ি যাবে। ঠিক আছে, আজকে ছুটি না, ঝড় বন্ধ হয়ে গেছে। না তখন খুব জোরে হাওয়া দিচ্ছিল, ঝড়টা উঠে গেল। হ্যাঁ ঝড়টা উঠবে তো, একটু বাদ দেয়। না না এমনিতে আছে ঝড় হবে, মানে খবরে দেখা যায় পাগল আছে সেই ওয়েদার না দাদা বলছে খেলাটা পর মুছে না এই আর বলো না, কালো হয়ে গেছে। একবার দেখে নি ফোনে, দাঁড়াও।
আচ্ছা অঙ্কের বাড়ির কাছে লেখো তো C6HW ম্যাথ 5 5 24 লিখে নাও বাড়ির কাছে লেখো। না না আজকে বৃষ্টি টিষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কালকে হবে। কে বললো? তো মনে হয় আমি এটুকুনি পড়া দেবো। এবার সুযোগ পেয়েছি, তারা 3 দিন কম পড়া দিয়েছে না, আজকে একটু বেশি পড়া দেবো। সুজয় তুমি অঙ্কটা টুকেছো? অঙ্কটা টুকেছো? কে কে বুঝ খুব বুঝছো, খাতায় টোকো। দশমের 2 তো আগের দিন হয়ে গেছিল, 3 আর 4 তো আজকে করলাম। কি যে বলো আয়ুষী। এই কোষে দেখি 10-এর 1-এর গুলো সাধারণ ভাগ করতে হবে, আর 2-এর গুলো হচ্ছে নিজে করি 10.1-এর মতো, কোনটা সসীম কোনটা অসীম করে আনবো। এক্সিলেন্ট। না নিচেগুলো আজকে করতে পারবো না, একদিনও কমপ্লিট আমি করতে পারবো না। না না মোর বাগানো এই বয়সে। ছুঁয়ে দিলে অঙ্কটা টুকলে না। তোমার বই তো আজকে দিক দিক একটু হাওয়া দিক, হাওয়া দিলে মন প্রাণ জুড়িয়ে যাবে। ও সায়ন, তুমি এরকম কুড়েমি কবে থেকে করতে শুরু করলে আবার? আচ্ছা আজকে তো সায়নের বই দিয়া, তুমি বই দিয়ে গেলে কেন? এই আর ফ্যানটা বন্ধ করে দি। কে গো? কে? আজকের একটুখানি পড়া আছে। যেমন কথা বলতে ভালো লাগে, কথা বলো। না না আগের দিন যে টপিকটা চলছিল সেটাই চলবে। বন্ধ হচ্ছে, যেমন চিল্লামিল্লি করবো গরমেই থাকো। বাইরে গেলেই হাওয়া, তুমি শিখলে তো থেকে বাইরে তো হাওয়া বাইরে গেলে লোক
অরিত্র উঠে দাঁড়াও, ওঠো ওঠো। তাই তো। আচ্ছা, সবার প্রথমে চলে আসি পুষ্টি স্তর। দেখবা যে আগের দিন আমরা প্রথমে বললাম যে মাঠ, একটা খোলা মাঠ, মাঠের বাস্তুতন্ত্রের কথা বলছিলাম। তাহলে মাঠের বাস্তুতন্ত্রের সব থেকে নিচে কে থাকে? ঘাস। বাস্তুতন্ত্র, ঠিক আছে। এই হাসি পাচ্ছে কেন? নতুন শব্দ শুনে হাসার কিছু নেই। বাস্তুতন্ত্র মানে হচ্ছে ওই, ধরো মাঠের মধ্যে ঘাস আছে, ঘাসকে ঘাস ফড়িং খাচ্ছে, ঘাস ফড়িংকে ব্যাঙ খাচ্ছে, মানে এই যে খাদ্য জালটা হচ্ছে এই পুরোটাকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র, ঠিক আছে। তাহলে সবার নিচে কে থাকে? ঘাস থাকে। এবং বলতো সব থেকে বেশি সংখ্যায় কে থাকে? ঘাসই থাকবে, তাই তো। ঘাসের পরে মনে করো আছে গরু, ঘাসের পরে কে থাকবে? গরু। এই গরুকে খাচ্ছে মনে করো বাঘ, সিংহ, তাই তো। ওদেরকে আর কেউ খায় না। তাহলে এখন খেয়াল করে দেখো, ঠিক আছে থাক না, আমি আর বেশি বাড়াচ্ছি না। তাহলে বিষয়টা যে সবার প্রথমে পুষ্টি স্তরে, সবার প্রথমে বাস্তুতন্ত্রের মধ্যে সবার প্রথমে কে এলো? ঘাস, মানে উৎপাদক এলো, তাই না। তারপরে কে এলো? গরু। তাহলে যা, মানে প্রাণী না, ইয়েস। তাহলে প্রথমে এলো প্রাথমিক খাদক বা প্রথম খাদক। না, এখানে গৌণ খাদ্য নেই, এখানে গরু হচ্ছে সর্বোচ্চ, এই বাঘ বা সিংহ হচ্ছে সর্বোচ্চ খাদ্য। হয়ে গেল। এখন খেয়াল করে দেখো, যদি সংখ্যার ভিত্তিতে আমরা বিচার করি, তাহলে প্রত্যেকটা ধাপের ক্ষেত্রে আমরা একটা সংখ্যাতে হ্রাস উল্লেখ করতে পারছি। সব থেকে বেশি সংখ্যায় ঘাস থাকে, তার থেকে অনেকটা কম সংখ্যায় গরু থাকে, আরো কম বাঘ থাকে। তাহলে এখন এদের সংখ্যাকে যদি আমরা চার্টের মাধ্যমে প্রকাশ করি, তাহলে তোকে একটা পিরামিড আকৃতির অংশ পাই। এটাকেই বলা হচ্ছে কি? খাদ্য পিরামিড। কি বলা হচ্ছে? খাদ্য পিরামিড। আচ্ছা, এবার বলছেন যে গরুর থেকে বাঘের সংখ্যা বেড়ে গেলে কি হবে? দেখো, গরুর থেকে বাঘের সংখ্যা বেড়ে গেলে বাঘ সব গরু মেরে খেয়ে নেবে। তাহলে বাঘের জন্য আর খাবার থাকবে না। শেষমেশ কি দেখা যাবে? দু একটা গরু কোন রকমে পালিয়ে বেঁচে গেলে অর্ধেক বাঘ সব না খেয়েই মরে যাবে। গরু কিন্তু জল খাবে। তো এটা কখনো হয় না। যেমন দেখবো আমাদের এখানে যে কুকুরের বাচ্চাগুলো হয়, একটা কুকুরে 4টে করে বাচ্চা হয়। কম করে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি একটাও বাঁচে না, আর খুব কম একটা বেঁচে থাকে। আমরা সেভাবে করতে পারতাম, বলা যাবে। আচ্ছা, এখন ভালো করে শুনবো। তাহলে এখন এই যে খাদ্য পিরামিড পেলাম, খাদ্য পিরামিডের প্রত্যেকটা যে ধাপ, খাদ্য পিরামিডের প্রত্যেকটা যে ধাপ থেকে আগামী ধাপের জীবেরা খাদ্য গ্রহণ করে, সেগুলোকে আমরা কি বলছি? পুষ্টি স্তর। কি বলছি? খাদ্য পিরামিডের প্রত্যেকটা ধাপকে আমরা কি বলবো? পুষ্টি স্তর। ওকে, চলবে না এটা তোমাদের। হ্যাঁ, খাদ্য পিরামিড বা পুষ্টি, হ্যাঁ পুষ্টি স্তর কি বলতে গেলে রাখতে হবে। এবার চলেছে খাদ্য পিরামিড। এরকম নর্মাল আমি যেরকম ভেবেছি সেভাবে আঁকবো। হ্যাঁ চলো। এই শোনো, তাহলে আপাতত খাদ্য পিরামিডে পুষ্টি স্তর বুঝতে পারলাম। এবার খাদ্য পিরামিডে আসি। খাদ্য শৃঙ্খলে উদ্ভিদ এবং বিভিন্ন পুষ্টি স্তরের প্রাণীদের নিচ থেকে উপরে ধাপে ধাপে সাজানোর ফলে যে ছবি তৈরি হয়, সেই ছবিকে আমরা কি বলবো? খাদ্য পিরামিড। আচ্ছা, এবার চলে যাবে লিন্ডেম্যানের 10% সূত্র। খুব ইজি। লিন্ডেম্যানের 10% সূত্র মানে খাদ্য, শোনো, লিন্ডেম্যানের, হ্যাঁ একজন বিজ্ঞানী লিন্ডেম্যান। না না, তিনি একটা কথা বলেন। তিনি বললেন যে ভালো করে বুঝতে হবে যে আমি বা কোনো একটা প্রাণী কোনো একটা পুষ্টি স্তর থেকে যতটা খাদ্য গ্রহণ করে, তার 90% যে শক্তি, খাদ্য মানে তো আমরা শক্তি খাচ্ছি, তার 90% শক্তি দুটো কাজে ব্যয় হয়। একটা হচ্ছে শরীরের ভেতরের কাজকর্ম, যেমন মস্তিষ্ক কাজ করছে, আমরা হাঁটাচলা করছি, এগুলো। আর 2 নম্বর হচ্ছে আরো বিভিন্ন কাজকর্ম। হয়ে গেল। এখন এই, আচ্ছা সরি, 2 নম্বরটা হচ্ছে কি আমাদের শরীরের বৃদ্ধি। আমাদের শরীরের বৃদ্ধি মানে মনে করো, আমি জাস্ট এটা বোঝাই। মনে করো আজকে আমি 1 কেজি মাংস খেলাম। 1 কেজি মাংস খেলাম, তাহলে 1 কেজি প্রোটিন খেলাম।
তাহলে 1 কেজি প্রোটিন আমি যদি খাই, তাহলে এই যে মাংস খাওয়ার পরে আমার শরীর গরম হবে, এই ঘামটাম হচ্ছে, আমি শ্বাস প্রশ্বাস চালাচ্ছি, হাত পা নাড়াচ্ছি, সবকিছু করতে গিয়ে কি হবে, সবকিছু 90% খরচ হয়। মানে কি 1 কেজি মাংসের যা শক্তি, তার মধ্যে 900 গ্রাম মাংসের শক্তি খরচ করে ফেলবো আমরা, হয়ে গেল। তাহলে বাকি থাকলো যে 10%, সরি বাকি থাকলো যে 100 গ্রাম, সেই 100 গ্রাম আমাদের শরীর গঠনের কাজে লাগে। মানে আমাদের পেশি একটু মোটা হবে, হয়ে গেছে, শিরা একটু বড় হবে ইত্যাদি। হ্যাঁ হলো। আচ্ছা এবার এটা বুঝতে হবে, যদি আমরা এখানে 100 গ্রাম নিয়ে আলোচনা করতাম, তাহলে 100 গ্রামের মধ্যে 90 গ্রাম কি হবে, আমাদের শারীরবৃত্তীয় কাজে নষ্ট হয়ে যাবে, এবং 10 গ্রাম আমাদের শরীরের গঠনে কাজে লাগবে, খরচ হয়ে যাবে। ইয়েস, হ্যাঁ এটা একটা হিসাব। হ্যালো, না না হয়নি, আর 5-10 মিনিট। হ্যাঁ ঠিক আছে, 7টা 1। আচ্ছা, হ্যাঁ আমার কথার কোনো দাম নেই। আচ্ছা এবার চলে আসি যে লিন্ডেম্যানের 10% সূত্র অনুসারে প্রতিটি ট্রফিক লেভেলে শক্তির 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলের জীবরা গ্রহণ করতে পারে। তাহলে ভেবে বলো তো বাকি 90% শক্তি কোথায় লাগে? তার 90% শক্তি লাগে হচ্ছে, না না এটা মানে ওনার একটা হিসাবে ক্যালকুলেশনে বার করেছে, বলছে কি বাকি 90%-র একটা বড় অংশ জীবদের অভ্যন্তরের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ, যেমন শ্বাস প্রশ্বাস চালানো, ঘাম তৈরি হচ্ছে, মাথার মধ্যে যে কাজকর্মগুলো চলছে সবকিছু, আমি যে কথাগুলো বলছি আমাদের কিছু তো ক্যালকুলেশন হচ্ছে ভেতরে, সেগুলো পরেরটা হচ্ছে কি শক্তির কিছু অংশ জীবের চলন গমন, এই হাঁটা চলা করছে, হাত পাখা নাড়াচ্ছি, মাথা নাড়াচ্ছি, চোখ নাড়াচ্ছি ইত্যাদিতে কেটে যায়। আর এবার চলেছি এনার্জি ফ্লো, মানে সূর্য থেকে শক্তি আসে, শক্তির ইংরেজি এনার্জি। সূর্য থেকে শক্তি চেপে ধরে কে, ধরে রাখে কে, ঘাস। তাহলে ঘাসের মধ্যে শক্তি চলে এলো, ঘাসকে খাবে গরু। তাহলে ঘাসের মধ্যে সূর্যের থেকে আসা ওই শক্তি রাসায়নিক স্থিতিশক্তি রূপে জমা থাকে, সেই শক্তি খাবে কে, গরু। তাহলে গরু যদি মনে করো 100 গ্রাম ঘাস খায়, তাহলে 10 গ্রাম ঘাসের শক্তি তার গায়ে লেগে গেল, হয়েছে। আর ও তো আর 100 গ্রাম খায় না, আরো বেশি করে খাবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এবার মনে করো তাহলে গরুর গায়ে তাহলে সেই সূর্যেরই রাসায়নিক শক্তি গেল, গরুকে মেরে বাঘ খেয়ে নিল, তাহলে বাঘের গায়ে গেল। তাহলে এখন এই পিরামিডের মধ্যে এই প্রত্যেকটাকে আমরা বলি পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। কি বলি? পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। ট্রফিক ট্রফিক লেভেল বাংলা লিখবা, পুষ্টি স্তর লিখবা। তাহলে এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে শক্তি প্রবাহিত হওয়ার সময় 90% শক্তি দুটো কাজে ক্ষয় হয়ে যায়। একটা হচ্ছে অভ্যন্তরীণ কাজকর্ম, আর 2 নম্বর কি, চলন গমন, হয়ে গেছে। আর 10% শক্তি কি হয়, শরীর গঠনের কাজে লাগে। আচ্ছা এবার এনার্জি ফ্লো কি বললাম, খাদ্য শৃঙ্খলে উৎপাদক থেকে ক্রম পর্যায়ে ধারাবাহিকভাবে একটা টপিক লেভেল থেকে অপর টপিক লেভেলে শক্তির যে প্রবাহিত হয়, সেটাকে আমরা কি বলবো, শক্তির প্রবাহ বা এনার্জি ফ্লো। আচ্ছা এবার শক্তির সমস্যাগুলো বলেছে কি, শক্তির সমস্যা খনিজ তেলে চলে যাবে, দরকার নেই বাদ। শক্তির উৎস, হ্যাঁ জোরে বলো। না না সব না, এই শোনো, শক্তির উৎস 2 ধরনের। দেখবে যে আমাদের মোটরসাইকেল কিসে চলে, আর টোটো গাড়ি কিসে চলে, ব্যাটারি। তাহলে মোটরসাইকেল চলছে হচ্ছে পেট্রোল, তাহলে পেট্রোল আছে খনিজ তেল থেকে, খনিজ তেল আরবে তৈরি হচ্ছে, আরবে মাটির তলায় আছে, আরবের তেল শেষ, সারা পৃথিবীর মানে যত রাজ্যে তেলে চলা গাড়ি বাড়ি চলছে সব শেষ, তাই তো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ব্যাটারি তো পরে করতে আসছি, হ্যাঁ সাইকেল তো আমরা নিজেরা চালাই, তেলে চলে না, ওই বিষয়টা আলাদা, ওটা ইঞ্জিন তো নেই সাইকেল, তাহলে কি হয়েছে, আমরা নিজেরাই চালাই, জান দেখছি। মানুষ হচ্ছে ইঞ্জিন আর ড্রাইভার একসঙ্গে। এ আচ্ছা শোনো, দেখো পাখা না চালিয়ে এরা গল্প শুরু করে দিল, মানে একটু আগে উদ্বোস করে লজ্জা বলতে কিছু নেই, আবার আগামী দিন পরীক্ষা নেবো, আবার সে 5-এ 0 পাবে। আরে বাবা কিছু তো লজ্জা করো। হ্যাঁ ঠিক আছে চুপ থাকো। তাহলে শক্তির উৎস 2 ধরনের, একটা হচ্ছে নবীকরণযোগ্য, মানে যে শক্তি একবার শেষ হয়ে গেলে আবার হতে পারে। মানে মনে করো সোলার প্যানেল আমার বাড়ির ছাদে লাগানো আছে, সকালবেলা সূর্যি মামা এলো, তাপ দিল, সোলার প্যানেলে ব্যাটারিতে
বিদ্যুৎ সঞ্চয় হয়ে গেল, আমি ব্যবহার করলাম, দাঁড়াও দাঁড়াও আসবো, হ্যাঁ চললো, রাত্রিবেলা তো আর হলো না, পরের দিন আবার চালু হয়ে গেল। তাই সূর্য ততদিন আছে, ততদিন আমি সূর্য থেকে কি শক্তি পেতে পারি, তাই এটা নবীকরণযোগ্য শক্তি। কিন্তু পেট্রোল একবার জ্বালিয়ে দিলাম, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড উড়ে ফুস করে বেরিয়ে চলে গেল, ও পেট্রোল যে তৈরি হয়েছিল বিগত 1 কোটি বছর ধরে, সেই পেট্রোল কিন্তু আর তৈরি হবে না। তাহলে এটাকে কি বলবো, অনবীকরণযোগ্য শক্তি। তাহলে এমন এই অনবীকরণযোগ্য শক্তি হচ্ছে 2 ধরনের, না 3 ধরনের। একটা হচ্ছে যে পেট্রোল মানে খনিজ তেল হতে পারে, 2 নম্বর হচ্ছে কয়লা, 3 নম্বর হচ্ছে প্রাকৃতিক গ্যাস, 3 নম্বর প্রাকৃতিক, এটা অনবীকরণ। আর নবীকরণযোগ্য শক্তি কি বলবো, বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার শক্তি, জল শক্তি, হ্যাঁ ইয়েস, হ্যাঁ ব্যাকটেরিয়াম কি পেট্রোলিয়াম, পেট্রোলিয়ামই তো, পেট্রোলিয়াম। তাহলে ওটা মানে মানে আগেকার দিনে খারাপ হতো, এখনকার ওই টেকনোলজিটা উন্নত করে ভালো করে তৈরি করা যাতে জল না ঢোকে। যেমন এই যে এই ফোনটা, তা আজকেও ফোন হয়েছে, আজ থেকে 10 বছর আগে ফোন ছিল সেম স্মার্টফোন। আগেকার ফোন একবার জলে বিস্কুটের মতো জলে ডুবিয়ে নিয়ে তুলে ফেলে ফোন খারাপ। এই ফোন যদি জলে ডুবে যায়, দিয়ে তুলে ফেলে দিয়ে একটু ফুটো দিয়ে ঝেড়ে ফেলি। আচ্ছা ফোনের মধ্যে এখন এমন ফিচার আছে, যেটা হচ্ছে ইন্টারনেটে যেতে হয়, ওদের রয়েছে যে স্পিকার টিকার গুলো আছে, স্পিকারে জল ঢুকে যায়, ওদের কি একটা গান চালায় অটোমেটিক জল বেরিয়ে চলে আসে। সুতরাং টেকনোলজি ধীরে ধীরে কি হচ্ছে, উন্নত হচ্ছে। হ্যাঁ আরো বেটার। এই শোনো, আসবো এ কথা শেষ, চুপ। এইবার চলে আসবো আসল কথায়। ইয়েস, এগুলো নকল কথা ছিল। ঘর্ষণ। দেখবা যে ছোটবেলা থেকে সাইকেল চালাচ্ছ, কে কে, সব অনেকেই চালাচ্ছ। সাইকেল চালাতে যে বছরের শুরুতে সাইকেলের টায়ার যদি সুন্দর থাকে, সুন্দর বিট যুক্ত থাকে, সাইকেল চালিয়ে ডিশ মারতে 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 বছরের শেষে গিয়ে সাইকেলের চাকা ওর মাথার মতো প্লেন হয়ে যায়, টাক মাথার মতো প্লেন হয়ে যায়। আচ্ছা যাই হোক, ঠিক আছে। আচ্ছা একটা কথা শুনবা, পরেরটা দেখবা যে আমাদের যে রাস্তাগুলো হয়, যখন রাস্তা নতুন হয়, পাকা সুন্দর রোলার চাপা দিয়ে রাস্তা বানায়, তার প্রথম 1 মাস সাইকেল যেতে খুব মজা লাগে, হেভি। তারপরে রাস্তার মধ্যে যে এই যে বর্ষাকাল আসবে, এই রাস্তা দেখবে খানাখন্দ হয়ে যাবে, তখন দেখবো সাইকেল চালাতে কষ্ট হয় না। মানেটা কি, যখন রাস্তা মসৃণ, তখন সাইকেল খুব স্মুথলি চলে, কিন্তু যখন রাস্তা অমসৃণ তখন সাইকেল চালাতে কষ্ট হয়। প্রশ্ন হচ্ছে কেন? দেখবো যে আচ্ছা আসে এই শোনো, দেখবো যে খাতায় যখন আমরা লিখি পেন দিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি সেই ডিমের পেটি দেখেছো তো, ডিম থাকে খাবে 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 খাবে, তার উপরে যদি লিখতে চাও তাতে কি হবে? ইয়েস, পুরো হালকা নোংরা নোংরা হয়ে যায়। পাখা চালাবো, ওদের দিকে চালাচ্ছি না, এদিকে চলো। হ্যাঁ আচ্ছা শোনো, তাহলে সব এইখানে যতগুলো উদাহরণ দিলাম সব করার প্রত্যেকেই কারণ কি বলতো, ঘর্ষণ। উঠে দাঁড়াও, একটু চেপে গিয়ে কান ধরে। ইয়েস। আচ্ছা তাহলে ঘর্ষণ কোথায় কোথায় হয়, তাই না? দেখবা যে এই যে টুলটা এখানে দাঁড়িয়ে আছে না, আছে তো, যদি সানে ঘর্ষণ না থাকতো তাহলে টুলটা দাঁড়িয়ে থাকতে পারতো? ঘর্ষণ হচ্ছে এই যে হাত নাও, হাত গরম হয়ে গেল না, তার ব্যাপারটা হচ্ছে, আচ্ছা কি করে গরম হলো, তখন নিচে একটা তল আছে, আর না 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 না, আবার হাত বসতে শুরু করে দিয়েছে, আওয়াজ না, এই হয়ে গেছে। ঘর্ষণটা কি?
এই শোনো, এটা নিচের হাত, এর উপরে তল আছে, ঘর্ষণ কোথায় কাজ করে বলছি। আচ্ছা, এর উপরে হাত, এর ওখানে তল আছে, তাহলে ঘর্ষণ কাজ করে দুটো তলের মাঝ বরাবর। এখন ঘর্ষণটা হয় কি করে, দেখো যখন আমি এই হাতটা স্থির আছে, এই হাতটা ঠেলছি, তখন এই হাতের উপরি তল কি করবে, এই তলটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। আমি কি করছি, বাধা পেরিয়ে হাতটাকে নিয়ে যাচ্ছি, তাহলে আমি বল প্রয়োগ করছি। তাহলে বলের বিরুদ্ধে যে বাধা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা কি বলবো, ঘর্ষণ। চলো, তাহলে ঘর্ষণ কোন দিকে ক্রিয়া করে, যেদিকে বল ক্রিয়া করে ঘর্ষণ তার বিপরীত দিকে কাজ করে। হয়ে গেছে, ঠিক আছে। দেখো দেখো দেখো, শিক্ষক বইয়ে পৃষ্ঠা নম্বর 160 60 দেবো, 160 12 পুষ্টি স্তর কি, 13 লিন্ডেম্যানের 10%, 15 এনার্জি ফ্লো, 14 লিন্ডেম্যানের 10%-এর সূত্র। ও হলো। আচ্ছা, এবার চলে আসবো 17 শক্তির উৎস কত প্রকার, 18 নবীকরণযোগ্য শক্তির উৎস, 19 অনবীকরণযোগ্য শক্তির উৎস। পেজ উল্টে চলে আসো। টপিক ডি 1 নাম্বার প্রশ্নের শুধু প্রথম টুকুনি, ও না পুরোটাই পুরোটাই। এখানে দুটো প্রশ্ন আছে, ঘর্ষণ বল কাকে বলে, প্রথম প্যারাটা কাকে বলে, পরের প্যারাটায় বলা আছে ঘর্ষণ বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে ঘর্ষণ বল নির্ভর করবে হচ্ছে স্পর্শতলের প্রকৃতি, যেমন মানে সাইকেলের টায়ার মসৃণ আছে, রাস্তা নতুন হয়েছে, তাহলে সাইকেল ভালো করে চলবে। সাইকেলের টায়ারে ভালো বিট আছে, রাস্তাতেও খানাখন্দ আছে, তাহলে সাইকেল টায়ার চালাতে কষ্ট হবে না। তো যখন চালাতে কষ্ট হচ্ছে তখন টায়ারের সঙ্গে রাস্তার ঘর্ষণের মান বেশি, যখন রাস্তাগুলো মসৃণ তখন ঘর্ষণের মান অল্প। ঠিক বলেছো। আচ্ছা, আরেকটা কথা বলো তো, এই আমরা যখন হাত ঘষছিলাম তখন যদি হালকা হাতে ঘষি বেশি গরম হবে, কিন্তু যদি চেপে চেপে ঘষি তাহলে বেশি গরম হবে। তার এই থাক, এই কি বললাম, দুটো কথা, যদি তল দুটো বেশি অমসৃণ হয় তাহলে ঘর্ষণ বলের মান বেশি হবে। 2 নাম্বার, বলের পরিমাণ, মনে করো দুটো হাত আমরা হালকা হাতে ঘষছি তাই বেশি গরম হবে না, কিন্তু যদি খুব চেপে চেপে ঘষি তাহলে গরম, তার মানে কি বল যদি বাড়িয়ে দিই বা চাপের পরিমাণ বাড়িয়ে দিই তাহলে কি হবে, ঘর্ষণের পরিমাণও বাড়বে। আচ্ছা, কেউ কোনোদিন ওই লোহার জিনিসপত্র সানে ঘষেছো, গরম হয়ে যায় না? এই এবার 166 পাতা বা পরের পাতা 3 নাম্বার প্রশ্ন, যদি ঘর্ষণ, বড় প্রশ্ন 3 নাম্বার, বড় প্রশ্নেই চলছি আমরা, যদি ঘর্ষণ বল না থাকতো, 3 নাম্বার প্রশ্ন একদম মাথার উপরে। আচ্ছা, এখানে কটা পয়েন্ট পড়বো বলে 3টে পয়েন্ট পড়বা। রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না, কাগজের উপর পেন্সিল চালাতে পারতাম না, সাইকেল চালালে ব্রেক কষতে পারতাম না। তুমি তোমার মতো পড়ো। হ্যাঁ, তুমি তোমার মতো বেছে করে। এই চুপ চুপ চুপ। এই 5, হ্যাঁ 5 নাম্বার প্রশ্ন, মানে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, পেজ উল্টাও বা ওই পেজে সংক্ষিপ্ত। দেখো, ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, দুটি উদাহরণ দাও। আচ্ছা, 7 নাম্বার প্রশ্ন, 7-এর প্রশ্ন বলছে দুটি তলের মধ্যে ঘর্ষণ ক্রিয়াশীল থাকলে কোন তলটি এই ঘর্ষণ প্রদান করে। আচ্ছা, দুটো হাত আমরা ঘষছি, ওটা বলতে না মৌমাছি কই, ও কিছু করবে না, থাক। এই শোনো, এই চুপ,
চুপ, কিছু করবে না বললাম না। এই শোনো, দুটো হাত আছে, আমরা ঘষছি, তাহলে বলো তো নিচের হাতের উপরিতল ঘর্ষণ বল প্রদান করছে নাকি উপরের হাতে নিচের তল? নিচের হাতের উপরিতল, আবার উপর হাতের, মানে দুটি তলই পরস্পরকে কি হচ্ছে, বিপরীত দিকে ঘর্ষণ বল প্রোভাইড করছে। ধন্যবাদ। নয়, নয়, ঘর্ষণের তিনটি ফলাফল দেখে হচ্ছে নয়। আচ্ছা, নয়ের পরে লাস্ট প্রশ্ন 10, 10-এর ক্ষেত্রে দুটো আছে, দুটোই পড়বো। আমি আগে এসেছি।